বিছানার উপরে নিস্তেজভাবে পড়ে রয়েছে একটা সুদীর্ঘ দেহ। দেখলে বোঝা যায় সেটা অনেক দিনের পুরাতন মৃতদেহ, অথচ পচে বা গলে যায়নি। কিন্তু কি ভীষণ তার মুখমণ্ডল! ভুরু দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা উপরে, এবং দুই কোটরের মধ্যে চোখ দুটো যে কত নিচে তলিয়ে গেছে দেখতেই পাওয়া যায় না। ভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল তমলুক টকিসে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তমলুক টকিস থেকে আমি সুমিত বলছি। আমাদের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের লেখায় হেমেন্দ্র কুমার রায় জন্ম 1888 সালে। কিশোরদের জন্য লিখে গিয়েছেন অনেক রহস্য ও অ্যাডভেঞ্চার। অলৌকিক ও ভৌতিক গল্পেও ওনার জুড়ি মেলা ভার। ওনার উল্লেখযোগ্য কিছু সৃষ্টি হল জয়ন্ত মানিক, ইন্সপেক্টর সুন্দরবাবু। ওনার লেখা কিছু বিখ্যাত বই বলতে যকের ধন, জয়ন্তের কীর্তি, আবার যকের ধন ইত্যাদি। ওনার মৃত্যু হয় 1963 সালে। গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যারা এখনও আমাদের সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে নতুন কিছু আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা আমাদের পাশে থাকবেন এই আশা রাখলাম। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, হেমেন্দ্র কুমার রায়ের লেখায় টেলিফোন। গল্প পাঠে আমি সুমিত, বিশেষ চরিত্রে পার্থ। ঝট করে ঘুমটা ভেঙে গেল টেলিফোনের ঘণ্টায়। সঙ্গে শুনলাম ঘরের দেওয়াল ঘড়িটাও চিৎকার করছে। তন্দ্রাকাতর চোখ না খুলে একে একে গুনলাম, এখন রাত 12টা। আরও দুটো শব্দ কানে এলো। বাইরে বজ্রের গর্জন, তার সাথে তুমুল বৃষ্টি। নিজের ডাক্তারি জীবনকে ধিক্কার দিতে দিতে ধড়মড় করে উঠে বসলাম বিছানায়। এত রাত্রে নিশ্চয়ই কোনো রোগী। বিছানা ছেড়ে নেমে রিসিভারটা তুলে সাড়া দিলাম। হ্যালো ডাক্তার। হ্যাঁ, আপনি? ডাক্তার ডাক্তার, শিগগির আসুন, শিগগির। আচ্ছা, সে তো বুঝলাম, কিন্তু কোথায়? আমার বাসায়, 7 নম্বর 7 মেন স্ট্রিট। অসুখটাই বা কি? আমি এখনই মারা যাব, আমার তো অন্যন হয়ে আসছে। আমি আর কথা বলতে পারছি না, শিগগির এসো, শিগগির। ডাক্তার। আর কোনো সাড়া নেই। রিসিভারটা রেখে দিয়ে কি করব ভাবছিলাম। জানলার উপরে শোনা গেল দমকা ঝোড়ো বাতাসের করাঘাত। কিন্তু শেষটা যাব বলেই স্থির করলাম। গাড়ির ভেতর থেকেই টর্চের আলো ফেলে আবিষ্কার করলাম 7 সেন স্ট্রিটের 7 নম্বরকে। একখানি পুরনো ছোটোখাটো দোতলা বাড়ি, প্রত্যেক জানালা এমনকি সদর দরজা পর্যন্ত ভেতর থেকে বন্ধ। দরজা জানালার ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে না একটি মাত্র আলোক রেখাও। এত রাতে ড্রাইভারকে ঘুম থেকে ভাঙাইনি, নিজেই এসেছি গাড়ি চালিয়ে। ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় গিয়ে নামলাম। কি রাস্তা না, বেগবতীর স্রোতস্বতী। কলকল করে ছুটন্ত জল ধাক্কা মারছে হাঁটুর ওপর পর্যন্ত উঠে। যেদিকে তাকাই চিহ্ন নেই জনপ্রাণীর। এ যেন মানুষের পৃথিবীই নয়। কেবল মানুষ কেন, পথচারী কুকুর, বিড়াল এবং রাত্রির পেঁচা বাদুড়াও যেন আজকের এই পৃথিবী ছেড়ে পালিয়েছে। কোথায় কেউ জানে না। শুধু দূরের আলোর পোস্টগুলো পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবম্ব দেখে দাঁড়িয়ে আছে স্থির হয়ে। কি কনকনে ভিজে বাতাস, ঝমঝম বৃষ্টি, না নৈশপ্রেতিনীদের পায়ের শব্দ। শীতে কাঁপতে কাঁপতে 7 নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজায় কড়া নাড়তে লাগলাম সজোরে। হঠাৎ খুলে গেল দরজাটা। বাড়ির ভেতরটাও অন্ধকার। কে দরজা খুলল দেখবার জন্য টর্চটা জ্বাললাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। ভাবলাম বোধহয় কোনো অন্তঃপুরিকা এসে দরজা খুলে দিয়েই তাড়াতাড়ি আবার ভেতরে চলে গিয়েছেন। কিন্তু কি মুশকিল, এরা ডাক্তারকে ডাক দিয়েছে অথচ বাড়ির ভেতরে একটা লণ্ঠন পর্যন্ত জেলে রাখেনি। অন্ধকারেই বাড়ির ভেতরে 2-4 পা এগিয়ে গলা তুলে বিরক্তিভাবে বললাম, আরে মানুষের চোখ অন্ধকারে চলে না, একটা আলো দেখাবার ব্যবস্থা করুন। অত্যন্ত গম্ভীর এবং অত্যন্ত কর্কশ কণ্ঠে কে যেন বলল, আলো নেই, আলো দেখার লোকও নেই,
টর্চ জেলে গিয়ে আসুন, ডান দিকে সিঁড়ি, দোতলায় উঠে বাঁ দিকের প্রথম ঘরে রুগী দেখতে পাবেন। কে কথা বলছে, কোথা থেকে কথা বলছে? চারদিক টর্চের আলো ফেলতে লাগলাম। সামনে দেখা গেল কেবল একটা সরু পথ, তার উপরে ছাদ, দুই পাশে দুই দেওয়াল, কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই। যে কথা বলল সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে, না হলে আমার টর্চের উল্লেখ করতো না। কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? ডাক্তার, ডাক্তার, নির্বোধের মতো দাঁড়িয়ে রইলে কেন? উপরে এসো, উপরে এসো। অপার্থিব কণ্ঠস্বর আসছে যেন বহু দূর থেকে। বুকের ভেতরটা ছমছম করতে লাগলো। সদর দরজাকে সশব্দে নাড়া দিয়ে হঠাৎই বাড়ির ভেতরে ঢুকে পড়ল একটা দমকা হাওয়া, সাথে কাদামাখা বৃষ্টির জল। আমি আর দাঁড়ালাম না। নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চললাম। ডান দিকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম এবং উঠতে উঠতে সবিস্ময়ে লক্ষ্য করলাম সিঁড়ির প্রতিটা ধাপে জমে রয়েছে প্রায় 8 ইঞ্চ ধুলো। সেই ধুলোর ওপরে নেই একটি মাত্র পায়ের চিহ্ন, যেন বহুকালের মধ্যে এই সিঁড়ির উপর দিয়ে কোনো মানুষই ওঠানামা করেনি। আর একটা ব্যাপার অনুভব করলাম, আমার চারদিক ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার উপস্থিতি, যেন আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি। আমারও গা শিউরে শিউরে উঠতে লাগলো। আমি আবার থমকে দাঁড়িয়ে পড়ে ভাবতে লাগলাম, এই অস্বাভাবিক বাড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে যাওয়া উচিত কিনা। আবার কে যেন ব্যঙ্গেশ্বরেই বলল, ডাক্তার, ডাক্তার, কত মরার হাড় নেড়ে চেড়ে রাতের পর রাত কাটিয়েছো, কত পচাওয়ালা মরার দেহ খেটে খেটে ডাক্তারি পাস করেছো, তবু ভয় পাচ্ছ কেন? মনের ভয়টা লুকোবার জন্যে জোর দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বললাম, আমি ভয় পাইনি। কিন্তু তুমি কাঁদছো। ঠান্ডা হাওয়ায় আমার শীত করছে। কানে এলো একটা শুকনো ও চাপা বিশ্রী হাসির আওয়াজ। দারুণ রাগে জেগে উঠল আমার পুরুষত্ব। বেশ চেঁচিয়ে বললাম, কারুর হাসি শোনার জন্য আমি এখানে আসিনি, আমি এসেছি রুগী দেখতে। বাঁ পাশের ঘরের ভেতর থেকে শোনা গেল, খুব ভালো, খুব ভালো, ভেতরে এসো, দরজা খুলে ভেতরে এসো। দরজায় ধাক্কা মারলাম, কিন্তু দরজা খুলল না। দেখতে পাচ্ছ না দরজায় বাইরে থেকে শিকল তোলা আছে? হ্যাঁ, তাই তো বটে। শিকলটা নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতেই ভেতর থেকে প্রবল জোরে বেরিয়ে এলো যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসের একটা ঝটকা। ঠকঠক করে কাঁপতে কাঁপতে আবার একটু পিছিয়ে এলাম। সেই ভয়াবহ কণ্ঠ তার থেকেও ভয়াবহ যন্ত্রণা বিকৃত গলায় বলল, এসো, এসো, আর দেরি করো না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর কথা বলতে পারছি না। ডাক্তার, ডাক্তার। নিজেকে সামলে নিয়ে ভেতরে গিয়ে দাঁড়ালাম। গলিত সবের দুর্গন্ধ, সেটা কোনো মতে সামলে টর্চটা জ্বালতে যাচ্ছি। আরে জীবনে ডাক্তার, আমি জীবনে আতঙ্কে আটকে উঠবে, মূর্ছিত হয়ে পড়বে। ঘুটঘুট করছে অন্ধকার, নাকে এলো তীব্র দুর্গন্ধ। টর্চটা জ্বালতে যেতেই কে বলল, এখানে কোনো পাগল কি লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে কথা বলছে, না কেউ আমার সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করতে চায়। বিরক্ত হয়ে বললাম, কি আশ্চর্য, আলো না জ্বাললে আমি রোগীকে পরীক্ষা করব কেমন করে? তবে আলো জ্বেলে দাও। জ্বাললাম। ময়লার চাদরে মোড়া বিছানার উপরে নিস্তেজভাবে পড়ে রয়েছে একটা সুদীর্ঘ দেহ। দেখলে বোঝা যায় সেটা অনেক দিনের পুরাতন মৃতদেহ, অথচ পচে বা গলে যায়নি। কিন্তু কি ভীষণ তার মুখমণ্ডল! ভুরু দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা উপরে, এবং দুই কোটরের মধ্যে চোখ দুটো যে কত নিচে তলিয়ে গেছে দেখতেই পাওয়া যায় না। এমন তার মুখের ভাব যে দেখলে বুকটা ছ্যাঁত করে ওঠে। এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে, তার মুখের ভেতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার সার বেঁধে পোকার পর পোকা। ঠিক চোখে আড়ষ্ট হয়েই দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। হে ভগবান, এই কি আমার রুগী? ডাক্তার, ডাক্তার, এই যন্ত্রটা আমি আর সহ্য করতে পারছি না, যে শিগগির এসো,
দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করেছে কত দলে দলে নারকী অকৃত। এই পোকাগুলো তাড়িয়ে দাও, এই পোকাগুলোকে তাড়িয়ে দাও। ও বেশ বুঝতে পারলাম সেই রোমাঞ্চকর অমানসিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসছে ওই হাঁ করা মুখের ভেতর থেকেই, এবং তার চেয়েও অদ্ভুত ব্যাপার এই যে মুখের ভেতর থেকেই কণ্ঠস্বর নির্গত হচ্ছে বটে, কিন্তু একটুও নড়ছে না দুটো ঠোঁট। এইভাবে চুপ করে দাঁড়িয়েছিলাম অনেকটা সময়। তারপর চোখের সামনে স্পষ্ট দেখলাম মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসছে, আস্তে আস্তে আস্তে। কিন্তু তার উঠে বসবার ভঙ্গি দেখলে মনে হয় সে যেন নিজে উঠে বসছে না, কেউ যেন তাকে ধরে ধরে তুলে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার মাথাটা পড়েছে কাঁধের উপর লুটিয়ে, আর হাত দুটো ঝুলছে, কিন্তু যে তাকে তুলে বসাতে চায় সে কোথায়? সে কোথায়? সে যে একেবারেই অদৃশ্য। হঠাৎ মৃতদেহটার কাঁধের ওপরে লটকে পড়া মুন্ডুটা ধীরে ধীরে সোজা হয়ে উঠল এবং ধীরে ধীরেই তাকালো আমার দিকে। তার দৃষ্টিহীন চক্ষু কোটরের অনেক তলা থেকে চকচক করতে লাগলো যেন দুটো রাঙা আগুনের ফিনকি। হঠাৎ যেন একটা বিদ্যুৎ প্রবাহে কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব। এক লাফে ঘরের ভেতর থেকে বেরিয়ে কোনো মতে সশব্দে নেমে এলাম নিচের দিকে, এবং সঙ্গে সঙ্গে পেছন পেছন ছুটে এলো সেই অলৌকিক কণ্ঠস্বর। ডাক্তার, 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 ডাক্তার। দিন তিনেক পর সাহস সঞ্চয় করে এক সকালে আবার হাজির হলাম 7 নম্বর সাতকড়ি সেন স্ট্রিটে। দেখলাম বাড়ির সদর দরজায় তালা দেওয়া এবং বাড়ির দেওয়ালে ঝুলছে ভাড়াপত্র। এই বাড়িটা ভাড়ায় দেওয়া হবে। অবাক হয়ে ভাবছি, এমন সময় পেছন থেকে শুনলাম, ডাক্তারবাবু এখানে কেন? ফিরে দেখি আমারই পরিচিত এক বয়স্ক ভদ্রলোক। এই অঞ্চলেই হয়তো ওনার বাড়ি। বললাম, দিন তিনেক আগে বাড়িতে এক রুগী দেখতে এসেছিলাম, কিন্তু আজ দেখছি যে সদরে তালা দেওয়া। তিনি বললেন, ডাক্তারবাবু বাড়ি ভুল করেছেন মনে হয়। এ বাড়ি আজ থেকে বছর খানেক হলো খালি পড়ে আছে। বাড়িখানার ভারী বদনাম, কেউ ভাড়া নিতে চায় না। আসল কথা চেপে গিয়ে জিজ্ঞেস করলুম, আচ্ছা, এ বাড়ির শেষ ভাড়াটিয়া কে ছিলেন? ভুবনেশ্বর বাবু। তো তিনি এখন কোথায়? বড় লোকে যে, এই বাড়িতেই তিনি মারা যান। হ্যাঁ, হঠাৎই হার্ট অ্যাটাক করে তিনি মারা পড়েন। তার আত্মীয় স্বজন কেউ বিশেষ ছিল না। পাড়ার লোকেরাই উদ্যোগ হয়ে সৎকারের ব্যবস্থা করে। কিন্তু পরলোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে? কারণ ভুবনেশ্বরবাবু তার পরেও কয়েকবার আমার সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন। প্রতি শনিবার রাত 12টায় ফোনের ঘণ্টা বেজে ওঠে, আর সেই ভয়ানক কণ্ঠস্বরে শুনি, ডাক্তার, ডাক্তার, শিগগির এসো, শিগগির। ভুবনেশ্বরবাবু আজও আমায় ডাকাডাকি করেন কিনা জানি না, কারণ এখন শনিবার রাত্রে টেলিফোনে ডাকে আমি আর সাড়া দিই না। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখায় টেলিফোন। গল্পটা ভালো লাগলে লাইক করে আমাদের পাশে থাকুন। আর যারা আমাদের সাপোর্ট করে যাচ্ছেন, টিম তমলুক টকিসের সমস্ত টিম মেম্বারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমাদের পাশে থাকুন। আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে নতুন কিছু আপডেট সববার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা আমাদের পাশে থাকবেন এই আশা রাখলাম। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন তমলুক টকিস। নমস্কার।